ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আপডেট। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টিম প্র্যাকটিস করেছে বাংলাদেশ। কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটোরি। তার বিশ্বাস এই সিরিজে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় এক বছর পর দলের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে। স্পিনাররা এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সবশেষ সিরিজে স্যান্টনার ইরশোদি সফল ছিল। অভিজ্ঞ মিরাজের সঙ্গে আছেন নাসুম, তারাও দলে জায়গা করে নিতে পারে এবং দলের পারফরমেন্সে ভূমিকা রাখতে পারে। সাদা বলের ক্রিকেটে স্পিন খুবই গুরুত্বপূর্ণ। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিরিজটা আমাদের জন্য খুব ভালো একটি শুরু করার সুযোগ রয়েছে। বাংলাদেশ এই সিরিজে নতুন কিছু জিনিস চেষ্টা করবে। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আর আমাদের আজকের অতিথি রানা আব্বাস, ক্রীড়া সাংবাদিক, আজকের পত্রিকা। রানা ভাই, প্লিজ কাম ফরওয়ার্ড। ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। এবং দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক দিয়ে তার ক্যারিয়ার যখন রানা আব্বাস শুরু করেছিলেন, তার ভক্ত সমর্থকদের যে তালিকা, সে তালিকার একদম প্রথম দিককার ভক্ত খুব সম্ভবত আমি। শুনে খুব ভালো লাগলো এবং থ্যাংক ইউ। রানা ভাই, কোনোদিন নিউজিল্যান্ডে যাওয়ার লোভ আছে কিনা? লোভ শব্দটা নিয়ে একটু আপত্তি আছে। লোভ না, তবে আমি ক্রিকেট কাভার করতে অবশ্যই যাওয়ার আগ্রহ বা ইচ্ছা আছে। যে বিষয়টা ড্যানিয়েল ভেটোরি বললেন যে এই সিরিজে স্পিনাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিউজিল্যান্ড বলতে আমরা যেটা বুঝি যে আসলে সবুজ উইকেট, পেস, বাউন্স, কিন্তু গত অস্ট্রেলিয়া টি-20 সিরিজটা আমরা একটু ব্যতিক্রম দেখলাম। টপ 5 উইকেট টেকার্সের মধ্যে 3 জনই স্পিনার। সেক্ষেত্রে যদি একটু স্পেসিফাই করে বলি, ইরশোদি 5 ম্যাচে 13 উইকেট, অ্যাস্টন এগার 5 ম্যাচে 8 উইকেট, মিচেল স্যান্টনার 4 ম্যাচে 6 উইকেট। আলটিমেটলি ড্যানিয়েল ভেটোরির কথাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে না, আস্তে আস্তে কন্ডিশনটা স্পিনের দিকেও ভালো যাচ্ছে। কিন্তু সেদিক থেকে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? সম্ভাবনার কথার আগে একটু আপনাকে বলি, মাশরাফি বিন মুর্তজা কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, তো আপনাদের খেয়াল আছে যে আমরা নিউজিল্যান্ডের প্রথাগত সুইমিং কন্ডিশনের কথা বলি বারবার, কিন্তু লিমিটেড ওভার ক্রিকেট, স্পেশালি সাদা বলের ক্রিকেটে কিন্তু ধারণাটা পাল্টে গেছে। এখন বেশিরভাগ দলই সাদা বলের ক্রিকেটে ওই প্রথাগত টেস্টে যে কন্ডিশনে খেলে, ওই কন্ডিশনে খুব কমই খেলে। সাদা বলের ক্রিকেট মানে এখন রান উৎসব, এবং আপনি খেয়াল করে দেখবেন যে আইসিসি টুর্নামেন্ট ম্যাক্সিমাম দেশেই সাদা বলের ক্রিকেটটা খুব কম্পিটিটিভ এবং হাই রান স্কোরিং ম্যাচ দেখার জন্যই সাদা বলের ক্রিকেটে স্পেশালি এখন আর উইকেট ওই প্রথাগত কন্ডিশন একটু কম দেখা যাবে। তো নিউজিল্যান্ডে এবারও যে সুইমিং কন্ডিশন যে হবে, এটার কোনো মানে হবে না, সেটা তো রিসেন্ট আমরা পরিসংখ্যান বলছে। আমরা রিসেন্ট সিরিজগুলোতে দেখলাম বেশিরভাগ স্পিনাররা সাকসেসফুল। ওদের ইরশোদি 14টা উইকেট, মানে তেরোটা কারেন্ট যে নিউজিল্যান্ড সামার বলছি আমরা, ওরা এই সামারে ওরা ওয়ানডে খেলেনি, শুধু টি-20 খেলেছে। সেই টি-20তে সাকসেসফুল বোলার ম্যাক্সিমামই হচ্ছে স্পিনার। তার মানে ফ্ল্যাট উইকেটে স্পিনাররা যত কৌশলী বোলিং করতে পারছে, তারা সাকসেসফুল হচ্ছে। আপনি প্রথাগত সুইমিং কন্ডিশন দিয়ে যে পেস বোলাররা সাকসেস পাবে, সেটা যে হবে না, সেটা তো দেখাই গেল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে কথা। কারণ ওদের স্কোয়াডে দেখলাম ওরা মিনিমাম 6 জন পেস বোলার তো রেখেইছে, 4 জন অভিজ্ঞ ফাস্ট বোলারও আছে। বাংলাদেশেও 7 জন পেস বোলার নিয়ে গেছে, কিন্তু আবার ওদের স্পিনার বোধহয় 2 জনের 1 জন খেলছে, স্কোয়াডে আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু বোধহয় একটু ধাঁধা, মানে যে আসলে ওরা এই নিউজিল্যান্ড সামারটা যেভাবে খেললো, নিউজিল্যান্ড টিম নিজেদের মাটিতে যেভাবে স্পিনারদের উপর, স্পিনাররা যেভাবে সাকসেসফুল হলো বা স্পিন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি একই কৌশলী বা একই ধরনের হবে কি না, সেটা নিয়ে একটু ধাঁধা থাকলেও মানে ওই মাশরাফির কথাতে আমি একমত যে আপনি প্রথাগত সুইমিং কন্ডিশন দিয়েই যে তারা খেলবে, হয়তো মানে হবে ওই ধরনের উইকেট। আমরা 2019 সালেও কিন্তু দেখেছি রান উৎসব, বেশিরভাগই 300 বড় বড় স্কোর। আমি একটু যদি কোয়ালিটি অফ স্পিন বোলিং বাংলাদেশ নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম সাকিব আল হাসান, সাকিবকে একটা জায়গায় রেখে আমি যদি লিমিটেড ওভার্স ক্রিকেটে স্পিনের ক্ষেত্রে চিন্তা করি, হোম কন্ডিশনে মিরাজ সাকসেসফুল হয়েছেন, কিন্তু অ্যাওয়ে কন্ডিশন স্টিল ম্যাটার অফ কনসার্ন। ডেফিনেটলি এই কারণে বলছি, খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিই সে বা পরিসংখ্যানের কথাই বলি। 2 দলের আগে নিউজিল্যান্ড বাংলাদেশ ফাইট যেখানে হয়েছে দেশের মাটিতে, বা বেশিরভাগই মানে সাকিব আল হাসান আসার পরে, ওই সাকিব পরবর্তী যুগে যদি আমরা বলি, বেশিরভাগ লড়াইটা হতো সাকিব বনাম ভেটোরি।
সাকিব শুধু নট অনলি আমার মানে আমাদের দেশের মাটিতে শুধু নয়, ইভেন নিউজিল্যান্ডে যখন খেলা হয়েছে সাকিব বনাম সাকিব ভেটরি বনাম লড়াইটাই ভেটরি। হয়েছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন বাংলাদেশের লিমিটেড ওভার স্পেশালি ওয়ানডেতে দুই দলের বোলিং সাকসেস মানে বোলিং পরিসংখ্যানটা দেখেন, সাকিবই হাইয়েস্ট উইকেট টেকার 17 উইকেট নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের ইন্টারেস্টিং ব্যাপারটা সুইমিং কন্ডিশন, কিন্তু সাকিব কেন হাইয়েস্ট উইকেট টেকার? আবার অপোনেন্ট টিমের নিউজিল্যান্ডের সাকসেসফুল বোলারদের তালিকাটা দেখুন, ওখানে হাইয়েস্ট উইকেট টেকারের মধ্যে আপনি ভেটরিকে পাবেন, ড্যানিয়েল সে ভেটরি। 14 উইকেট নিয়ে হাইয়েস্ট উইকেটের সঙ্গে বোধহয় ট্রেন্ট বোল্টটা আছে। তো স্বাভাবিক বোল্ট থাকতেই পারে, কিন্তু ভেটরি কিন্তু আছে। তো মজার ব্যাপারটা হচ্ছে এবার ভেটরি আমাদের ড্রেসিংয়ে, কিন্তু সাকিব নেই। এখানে একটা প্রশ্ন আসে, সাকিব যেখানে নাই তার উপর থেকে ওর জায়গায় বলা হচ্ছে যেটা ইনক্লুশন হচ্ছে কি নাসুম। এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে, অন্য একটা কন্ডিশনে অন্য একটা এনভায়রনমেন্টে গিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করা উচিত হবে বলে আর মনে হয় না। এই ক্ষেত্রে আসলে স্পিনিং অবশ্যই। অ্যাটাকের উপরে ডিপেন্ড করাটা বোলিং সেক্টরে একটু রিস্ক হয়ে যাচ্ছে নাকি? অবশ্যই রিস্ক তো অবশ্যই, কারণ আপনি যেখানে স্পিন পরামর্শক কনসালটেন্ট ভেটরি যখন আজকে বলছে স্পিনারদের উপর তিনি আস্থা রাখতে চান, কিন্তু আপনার দলে যে অস্ত্রগুলো নিয়ে গেছেন মানে খুব বড় আশা করার মতো অবস্থা কিন্তু মানে বলা যাচ্ছে না। বোধহয় মেহেদী হাসান মিরাজের মধ্যে সবচেয়ে এক্সপেরিয়েন্সড। সবচেয়ে এক্সপিরিয়েন্স যদি মেহেদী হাসান মিরাজি হয়, তার পরবর্তী প্লেয়ার যারা মেহেদী আছেন, নাসুম আছেন, তো তারা ওই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান যারা ফর্মে আছে তাদেরকে মানে কীভাবে আটকাবে, এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে পরিসংখ্যানও তো তাদের পক্ষে নেই খুব একটা। কারণ আপনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কথা বললেন, একটা চমৎকার ইনক্লুশন হতে পারেন ডেভন কনওয়ে, তার ব্যাপারে একটা আপডেট আছে, আমরা দিয়ে তারপর Sure. আপনার সঙ্গে কথা বলছি। Sure. ভাগ্যের সন্ধানে দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড গিয়েছিলেন ডেভন কনওয়ে, তবে নিউজিল্যান্ডে গিয়ে ভাগ্য তাকে নিরাশ করেনি, তার হয়ে কথা বলেছে তার ব্যাট। হয়েছে নিউজিল্যান্ডের ডোমেস্টিক প্লেয়ার অফ দ্য ইয়ার, 11টি আন্তর্জাতিক 20 খেলা ডেভন কনওয়ের ওয়ানডে অভিষেক হতে পারে বাংলাদেশের সাথে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের হাডল পার্ক গলফ কোর্স। 2016 সালের কোনো এক রবিবার বিকেলে এখানে গলফ খেলছিলেন এক দম্পতি। জীবন সম্পর্কে খানিকটা হতাশ ডেভন তার স্ত্রী কিমকে বলছিলেন, 2 বছর আগে আমার ইচ্ছে ছিল নিউজিল্যান্ডে গিয়ে বসতি করার। স্ত্রী কিম বললেন, সেই ইচ্ছে তো আমরা এখনো পূরণ করতে পারি, চলো নিউজিল্যান্ড যাই। যে কথা সেই কাজ। রাতারাতি 3 বেডরুমের বাড়ি এবং গাড়ি বিক্রি করলেন এই দম্পতি, পাড়ি জমালেন নিউজিল্যান্ডে। ওয়েলিংটনে নেমে কনওয়ের মনে আশঙ্কা, ভুল করলাম না তো? না, ভুল করেননি কনওয়ে। 2018 সালে ওয়েলিংটনের সঙ্গে চুক্তি হওয়ার পর থেকে তার পক্ষে কথা বলছে ব্যাট। 2018-19 মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সীমিত এবং দীর্ঘ পরিসর 2 ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক কনওয়ে, 2019-20 মৌসুমেও তাই, যার পুরস্কার স্বরূপ পেয়েছেন 2020 সালে নিউজিল্যান্ডের ডোমেস্টিক প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার। আন্তর্জাতিক টি-20তে এই তো কদিন আগে অস্ট্রেলিয়ান বোলারদের তুরুধুনো করলেন। ক্ষুদ্র আফসোস, 59 বলার ইনিংসে 1 রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে 9টি টি-20 ইনিংসে 52.29 গড়ে 3 হাফ সেঞ্চুরি, রান সংখ্যা 366। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে কোনো ফরম্যাটের গড়ই 43-এর নিচে নয়। পায়ের সামনের বলগুলোতে ভিজনে পাওয়ার শট খেলতে পারেন, আবার স্কোয়ার অফ দ্য উইকেট, স্কোয়ার কাট, পুল হুকও করতে পারেন। নিউজিল্যান্ডের ছোট মাঠে যা একজন ব্যাটসম্যানের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। খুব সম্ভবত ওয়ানডে অভিষেকটা বাংলাদেশের সঙ্গে হয়ে যেতে পারে কনওয়ের। ডানহাতি কেন উইলিয়ামসনের জায়গায় ধারাবাহিক বাঁহাতি কনওয়ে কি বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারবেন? সৈয়দ আবিদ হোসাইন সামি, যমুনা স্পোর্টস। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। রানা ভাই, পার্টিকুলারলি এই ব্যাটসম্যানটাকে কেমন দেখলেন? আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজে দেখলাম, এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ডেবু হয়েছিল এবং যথেষ্ট ধারাবাহিক। হ্যাঁ, ডেফিনেটলি সে ধারাবাহিক বলে তো আপনি দেখেন টি-20তে তার এভারেজ 52, 50+। ওয়ানডেতে তো মানে খুবই আকর্ষণীয় একটা মানে এভারেজ, সেখানে টি-20তে তার 52, স্ট্রাইক রেট অ্যামেজিং 145। তারপরে তার কিন্তু এই নিউজিল্যান্ড সামারে তার আন্তর্জাতিক ক্রিকেটে আসা, আপনি যেটা বললেন সাউথ আফ্রিকা থেকে ওইখান থেকে আসা এই টপ অর্ডার ব্যাটসম্যান। সত্যি এবার নিউজিল্যান্ডের যে কয়টা টি-20 হোমে খেললো, লাস্ট 11টা টি-20 প্রত্যেকটা মানে এত ধারাবাহিক ছিল বলা, এবং হাইয়েস্ট রান রেটার সেই। ইভেন কেন উইলিয়ামসন যারা বা তাদের যারা এস্টাবলিশড ব্যাটসম্যান তাদের চেয়ে ছাপিয়ে গেছেন তিনি। তো অবশ্যই আমাদের হুমকি হতে পারেন, আমাদের মানে বাংলাদেশের বিপক্ষে অবশ্যই ডেভন কনওয়ে হুমকি হতে পারেন। সেই আস্থার প্রতিদান তিনি দেওয়ার চেষ্টা এবং সামারটা খুব ভালোভাবে শেষ করতে চাইবেন তাদের। এবং ডেভন কনওয়ে অবশ্যই, এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন বলি, সে আইপিএলের নিলামে তার নাম মানে সে কোনো আইপিএলের নিলামে কোনো টিম পাননি,
তো ঠিক পরের দিনই 99-এর একটা এমন একটা ইনিংস খেললেন, আমার মনে হয় অনেক ফ্রান্সাইজি একটা দিন পরে নিলাম হলে একদিন পরে অনেক ফ্রান্সাইজি মনে আফসোস করছে এই ইন্ডিয়ান IPL এর, যে ইস এই প্লেয়ারটাকে যদি আর একদিন আগে দেখতে পেতাম। তো সো কনওয়ে মনে হয় আবার সেই এই সিজনটা বাংলাদেশকে দিয়ে বোধহয় খুব ভালোভাবে শেষ করতে চাবে। সে যদি ভালোভাবে শেষ করতে চায় সেটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ। এবার একটু দেশের ক্রিকেটের দিকে আমরা নজর রাখতে চাই। 22শে মার্চ জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই টুর্নামেন্ট পাখির চোখে রাখছেন নির্বাচকরা, খুশি ক্রিকেটাররাও। তবে এই বছরে হতে পারে আরও একটি NCL সম্ভাব্য সূচিতে 2021-এ রাখা হয়নি কোনো BPL এর জায়গা। দীর্ঘ করোনা বিরতির পর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, তাই তো বিসিবিতে হাজির বিভাগীয় দলের প্রতিনিধিরা। সব ঠিক থাকলে 22 মার্চ শুরু 22তম NCL। আগামী 3 বছরের জন্য সম্ভাব্য যে ক্যালেন্ডার তৈরি করতে যাচ্ছে বিসিবি, সেখানে সামনের অক্টোবরে হওয়ার কথা NCL-এর আরও একটি আসর। নতুন ক্যালেন্ডারে গেল বছরে ঢাকা প্রিমিয়ার লিগ মানে 2019-20 মৌসুম শেষ করতে রাখা হয়েছে 3টি স্লট। এশিয়া কাপ হওয়ার সাপেক্ষে বদলে যেতে পারে যার ফরম্যাট। তবে এবছর হচ্ছে না কোনো BPL, অন্তত সম্ভাব্য সূচি তাই বলে। BPL-এর 8ম আসর হওয়ার কথা আগামী বছর 14ই জানুয়ারি। এক্সাইটমেন্ট। তবে নির্বাচকদের ভাবনায় আগামী NCL, কেননা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে অন্তত 2 রাউন্ড দেখার সুযোগ নির্বাচকদের। নিউজিল্যান্ড থেকে ফিরে মুশফিক তামিমরা খেলতে পারেন 3য় রাউন্ডটাও। টেস্ট ক্রিকেটটা এমন একটা খেলা, এখানে অভিজ্ঞতার মূল্যায়ন তো সবচেয়ে বেশি। তো ওই জিনিসটা মাথায় থাকবে, যারা এই 3টা রাউন্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে তাদেরকে অবশ্যই একটা বিবেচনার মধ্যে আনা। এমন গুরুত্বের সাথে দীর্ঘ অপেক্ষার অবসান, সব মিলিয়ে লঙ্গার ফ্যাশনে পিকনিক মুডের অভিশাপটা দূরে ঠেলতে প্রত্যয় ক্রিকেটারদের। ন্যাশনাল লিগের মাধ্যমে হয়তো আবার প্রায় অলমোস্ট 1 বছর মনে হয়, 1 বছর পরে আবার মাঠে ফিরতেছে খেলা। তো সবাই এক্সাইটেড এবং আশা করবো যে হচ্ছে এটা খুব ভালো টুর্নামেন্ট হবে প্রতিবারের মতোই। অনেক দিন খেলা নাই, তো সবাই শূন্য অবস্থাতেই আছে। এখান থেকে যে 150-200 করবে, বড় রান করবে, সে অবশ্যই ফোকাসে থাকবে। লিগ শুরুর আগেই দেয়া হবে করোনা ভ্যাকসিন। রোববারের আগেই সেই কাজ শেষ হলে প্রায় 1 বছর পর মাঠে ফিরবে প্রতিযোগিতামূলক ঘরোয়া আসর। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। রানা ভাই, একই বছর 2টা NCL, কোনো BPL নাই, কিন্তু সামনে পরপর 2টা T20 বিশ্বকাপ। DPL আবার T20 হবে এরকম সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি। আলটিমেটলি ক্যালেন্ডারটা একটু কনফিউজিং কিনা সব দিক দিয়ে? অবশ্যই কনফিউজিং, কারণ দেখুন গত বছর বিসিবি যখন আমাদের ক্রিকেট ফেরালো করোনা বিরতির পর, তখন আমরা প্রথমে বিসিবি 50 ওভার ক্রিকেট, দেন বঙ্গবন্ধু T20 দিয়ে তারা T20টাকে খুব গুরুত্ব দিয়ে T20 টুর্নামেন্টটা দিয়ে তারা ঘরোয়া ক্রিকেট বা আমাদের দেশে করোনা ধাক্কা কাটিয়ে যে ক্রিকেট ফেরানোর যে উদ্যোগটা তারা খুব ভালোভাবে নিল। কিন্তু ওইখানে T20টা নিল, কিন্তু যখন আবার সামনে T20 বিশ্বকাপ এসে যাচ্ছে, তখন আবার ঠিক আবার একটু উল্টো প্ল্যান। মানে সেখানে আবার T20টা মনে হয় জায়গা পাচ্ছে না, কোথায় করবে, কোথায় টুর্নামেন্ট করবে সেটা আবার তারা খুঁজে পাচ্ছে না। একটু অদ্ভুত লাগলো বিষয়টা। তো BPL, হ্যাঁ BPL আর NCLটাই বলি। হ্যাঁ, NCLটা দাবি অবশ্যই, NCLটা কিন্তু এটা আমার মনে হচ্ছে ডিউ NCL, যেহেতু করোনার কারণে ছিল একটা, হয়নি 2020-এর NCLটা হয়নি। তো ওইটা হতেই পারে, এবং যে সময়টা হচ্ছে এপ্রিলে খুব ভালো একটা সময় আমার মনে হচ্ছে। একটু দেরিতে হলো, কারণ শ্রীলঙ্কা টেস্টে আমরা 2টা টেস্ট খেলতে যাবো। আপনারা জানেন টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের কোনো পয়েন্টই আমরা পাইনি, একদম 0। দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যেভাবে হেরেছি, যেটুকু বা আশা ছিল যে এখানে কিছু পয়েন্ট পাবো, সেটুকু হয়নি। তো এই সিরিজটা তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাজে খেলার পেছনে অনেকে বলে যে আমরা যদি একটু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে যেতাম, একটু প্র্যাকটিস করে যেতাম, মাঠে ম্যাচের প্র্যাকটিসটা করে যেতাম লঙ্গার ভার্সন, তাহলে হয়তো এতটা রেজাল্ট খারাপ না ভাই, এই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো। যে প্রসঙ্গে আসলে কথা বলছিলাম, আমাদের এখানকার ডোমেস্টিক ক্রিকেট, বিশেষ করে যেটা আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট বলি, পিকনিক ক্রিকেট যেটা নাম হয়ে গেছে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন মিডিয়ার বদৌলতে, এই জায়গাটা কি বলবেন যে এখনও আরও ঘষামাজের প্রয়োজন আছে? এটা তো আমাদের পুরাতন একটা প্রশ্ন, পুরাতন দুঃখ, পুরাতন আফসোস। ডোমেস্টিক ক্রিকেটটা, স্পেশালি ফার্স্ট ক্লাস ক্রিকেট, এটা আমরা এখনও সেই মানে নিয়ে যাওয়ার যে একটা আফসোস এখনও রয়েই গেল। এবারও প্রধান নির্বাচক মিনাজুল আবেদন নানু দেখলাম বললেন, বা এটা ভালো যে শ্রীলঙ্কার ট্যুরের আগে আমরা নিজেদেরকে প্রস্তুতি করার, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, লঙ্গা ভার্সন খেলে নিজেদের তৈরি করার একটা ভালো সুযোগ পাবো।
কিন্তু আসলে কতটা সুযোগ পাবো। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। 2019 নভেম্বরে যখন ভারতে গেল বাংলাদেশ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো আমাদের যে ইন্ডিয়া ট্যুর দিয়ে, ওই সফরের আগে এনসিএলই হচ্ছিল। তো আমরা 2টা রাউন্ড বোধহয় খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা, ন্যাশনাল টিমের প্লেয়ারও খেলেছিলেন। ইমরুল কায়েস ডাবল 100 করলেন খুলনাতে, আরও অনেকে খুব ভালো খেললেন। মানে ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা খুব ভালো মতো নিজেকে, যাকে বলে আমরা বলি সানিয়ে নেওয়া বা খুব তৈরি করে, খুব ভালোভাবে তৈরি করে নিলেন। কিন্তু আমরা ইন্ডিয়ায় যে দেখলাম কি রেজাল্ট, খুব একদম উল্টো। তাহলে এত তৈরি হয়ে এত প্রস্তুতি, এনসিএল খেললাম আমরা, এক তো ডাবল সেঞ্চুরির বন্যা বয়ে দিলাম, 5 উইকেট নিলাম, ম্যাচে 10 উইকেট নিলাম, কিন্তু সেটা রিফ্লেকশনটা তো আমরা বলি ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা ডিফারেন্স থাকবেই। আকাশ বলে এত ডিফারেন্স থাকাটা আসলে পার্থক্য নিশ্চয়ই রঞ্জি ট্রফি, নিশ্চয়ই শেফিল্ড ফিল্ড বা নিশ্চয়ই কাউন্টি ক্রিকেটের সঙ্গে টেস্টের 10-20-এর পার্থক্য না। পার্থক্যটা হতে পারে 16-20, 17-20, 18-20 বা 19-20, কিন্তু এতটা পার্থক্য নিশ্চয়ই থাকে। রানা ভাই, এই মেসেজটা দর্শকরা বুঝতে পেরেছেন। আমাদের কাছে আরো একটা আপডেট আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। মঞ্জুরি, প্রথমে মনে হয় মাশরাফিকে নিয়ে কথা বলছিলেন রানা ভাই, তো মাশরাফিকে নিয়ে চমৎকার একটা আপডেট আছে। আবারও ফিরে এসেছে মাশরাফি বিন মুর্তজা, তবে মাঠে নয়, মাঠের বাইরে রাজনীতি ও সমাজ উন্নয়নে নিজের ভূমিকা নিয়ে অর্জন করে নিয়েছেন বিশ্বসেরা তরুণ নেতার খেতাব। সুইস সংস্থা ইয়ং গ্লোবাল লিডার্স তারা সারা বিশ্ব থেকে 112 জন বাছাই করা তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র মাশরাফি বিন মুর্তজাই জায়গা করে নিয়েছেন সম্মানিত এই তালিকায়। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের বাঁকা রগ নিয়ে দেশের জন্য আরও একবার বল করতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। 7 বার ছুরিকাচির নিচে যাওয়া মানুষটি ফিরেছেন বারবার। চওড়া কাঁধে দায়িত্ব নিয়েছেন লাল সবুজের। মাঠে হোক আর মাঠের বাইরে, মাশরাফি যেন সত্যিকারের নেতা। ক্রিকেট মাঠ থেকে এখন দাপট দেখাচ্ছেন রাজনীতির মাঠে। এইবার দেশের জন্য আরও এক গৌরব অর্জনের পথে ম্যাশ। সুইজারল্যান্ড সরকারের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থা ইয়ং গ্লোবাল লিডার্স এর বিশ্বসেরা তরুণ নেতার খেতাব পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। সারা বিশ্ব থেকে 112 জনের মধ্যে বাংলাদেশি হিসাবে একমাত্র মাশরাফি পেয়েছেন এই সম্মান। কম বয়সে রাজনীতি ও সমাজে নিজের ভূমিকা দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা তরুণ নেতার তালিকায়। মাশরাফি শুধু বিশ্বের অন্যতম ক্রিকেটারই না, দেশের ক্রিকেটের প্রয়োজনে দীর্ঘদিন ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কত্ব করে দেশসেরা অধিনায়কের খেতাব পেয়েছেন। সাথে 3টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নেতৃত্বও দিয়েছেন। নিজ শহর নড়াইলে নাগরিকদের সুযোগ সুবিধা, জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মতো 6টি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য গঠন করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, যার মাধ্যমে সমাজ উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ম্যাশ। মাঠে হোক আর মাঠের বাইরে, ম্যাশ দেশের জন্য এক অনুপ্রেরণা ও ভালোবাসা আবেগের আধার। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। আমাদের 12 সেকেন্ড সময় বাকি রয়েছে, দেশের জন্য ম্যাশ। সবই বলে দেওয়া হলো। এর মাশরাফি সম্পর্কে আর নতুন কি বলার আছে? তিনি একটা প্রেরণার নাম, তিনি একটা এগিয়ে যাওয়ার বড় বিজ্ঞাপন, যে কোনো বাধা পেরিয়ে। এছাড়া কিছু বলার নেই। তিনি এটা তার মুকুটে একটা পালক যোগ হলো আরেকটি, এবং প্রাপ্য সম্মানটাই তিনি পেয়েছেন। সম্মানই পেলেন। রানা আব্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্রোডিউসার বলছে আমাদের সময়টা শেষ হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।